শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজ 20শে জুলাই, ঠিক এক সপ্তাহ পর পাল্লেকেলেতে গম্ভীর জামানা শুরু। গম্ভীর জামানা শুরু, দ্রাবিড় জামানা শেষ, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট। আর আমরা জানি যে গত দুদিন আগেই ভারতীয় দল নির্বাচন হয়েছে এবং অনেকগুলো প্রশ্ন। হার্দিক পান্ডিয়া অলরেডি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দুদিন ধরে। শ্রেয়াস আইয়ারের প্রত্যাবর্তন, বেশ কিছু বিষয়। আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব। যার সঙ্গে আলোচনা করব তিনি আর কেউ নন, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। থ্যাংক ইউ জয়জ্যোতি। ইউজুয়ালি তুমি জানো যে একটা কোনো টিম যখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয় তখন তাদের ঘিরে খুব কি বলবো, শ্যাম্পিয়নের সেই বিয়ের মতো চারদিকটা মানে পারফিউমে আচ্ছন্ন থাকে। বাট আমার অভিজ্ঞতা ইন্ডিয়ান ক্রিকেটে বলছে যে ইন্ডিয়ান ক্রিকেটের অনেক বড় বড় ক্রাইসিস শুরু হয়েছে বিশাল জয় থেকে। তুমি যদি 1972-73 ধরো, ভারত 3টে পরপর সিরিজ জিতলো, 71 ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং তারপরে জিতলো ভারতবর্ষে এসে টনি লুইসের টিমকে হারালো। তারপরেই তার ক্রাইসিসটা শুরু হলো 1974-এ, যেটা সব লজ্জার সিরিজ। তুমি যদি 1983 দেখো, 83 থেকে এমন ভেঙে চুরমার হয়ে গেল 83 জেতার পর থেকেই, যে কপিল দেবের ক্যাপ্টেন্সি চলে গেল 11 মাসের মধ্যে। আজকে 83 জয় নিয়ে এত সব কথা হয়, কেউ বলেই না যে 11 মাসের মধ্যে ক্যাপ্টেন্সি চলে গেছিল কপিল দেবের। ঠিক সেম জিনিস হলো 2011-তে মহেন্দ্র সিং ধোনি ওয়ার্ল্ড কাপ জিতলেন, 8টা পরপর টেস্ট ম্যাচ ভারত হারলো। প্রথমে ইংল্যান্ডে হারলো, তারপর অস্ট্রেলিয়া হারলো। আমার শুধু ভয় যে ভারতীয় ক্রিকেট আবার একটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, আবার না একটা সংকট শুরু হয়ে যায়। এবং আরেকটা প্রবলেম যে তোমার ব্যাটনটা চেঞ্জ হয়ে গেছে, কোচের গম্ভীর এসছেন। গম্ভীর ঠিক দ্রাবিড় যা রিপ্রেজেন্ট করতেন, গম্ভীর ঠিক তার উল্টো। দ্রাবিড় যদি গ্রীষ্ম হন, গম্ভীর তাহলে বর্ষা। উনি যদি শরৎ হন, উনি তাহলে অশ্বিন। কোনো মিল নেই দুজনের মধ্যে, দুটো স্টাইল কমপ্লিটলি আলাদা। তো প্লেয়ারদেরও রপ্ত হতে হবে দুটো বসের দুটো ডিফারেন্ট স্টাইলের সঙ্গে। আর তার মধ্যে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একটা বিতর্ক বেঁধে গেছে, তুমি যেটা এক্ষুনি বললে। কারণ হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড কাপে এত ভালো পারফর্ম করেছেন। আমি আজকে একজনকে জিজ্ঞেস করছিলাম যে লোকটা ফাইনালের মোড় ঘুরিয়ে দিল, 3 উইকেট নিল 18 রানে, ক্লাসেন সেই উইকেটগুলোর মধ্যে রয়েছে ক্লাসেন আর মিলার, ম্যাচ উইনিং বোলিং, তারপরে তাকে সরানো হবে কেন? তখন সেই ভদ্রলোক বলছিলেন যে লিডার এবং পারফর্মার এক নয়। লিডার হার্দিক পান্ডিয়ার সম্পর্কে নানান কমপ্লেন্স আছে, কোনো ক্ষেত্রে সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে এসছে, তার ফিটনেস নিয়ে প্রবলেম আছে, তাই তাকে আর ক্যাপ্টেন্সি বা ভাইস ক্যাপ্টেন্সিতে রাখা হয়নি। একেবারে হার্দিক পান্ডিয়া নিয়ে আমরা অবশ্যই প্রসঙ্গে আসবো এবং বেশ কিছু বিষয় আমরা জানি যে এর আগেও ভারতীয় ক্রিকেটে কী হয়েছিল। 2005 সালে বিসিসিআই সেক্রেটারি নায়ার রাহুল দ্রাবিড়কে ক্যাপ্টেন ঘোষণা করেন, সৌরভ গাঙ্গুলি দল থেকে বেরিয়ে যায়। এরকম বলা হচ্ছে যে দলেরই কেউ কোনো সিনিয়র ক্রিকেটার হতে পারে, প্রাক্তন কোচ বা কোচিং স্টাফদের মধ্যে কেউ, যে হার্দিক পান্ডিয়া হয়তো আগামী দিনের ক্যাপ্টেন্সির জন্য যোগ্য নন। সেই জায়গায় সূর্যকুমার যাদব যোগ্য, যেখানে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো। এখানেই প্রশ্ন যে ইনার স্টোরিটা কি মনে হচ্ছে এখানে? দেখো, ইনার স্টোরি আমার ধারণা হার্দিক পান্ডিয়া নিয়ে খুব অবাক হয়ে যাবেন। কারণ হার্দিক পান্ডিয়া, তুমি যদি ক্যাপ্টেন্সি রেকর্ড দেখো, ইন্ডিয়ারও ক্যাপ্টেন্সি রেকর্ড খারাপ নয়। হার্দিক পান্ডিয়া আইপিএলে একটা সিজনে তার গুজরাট টাইটেন্স চ্যাম্পিয়ন হয়েছে, পরেরটাতে লাস্ট দুটো বলে জাডেজা দুর্দান্ত ব্যাটিং করায় জিতে গেছে সিএসকে, কিন্তু ওরা চ্যাম্পিয়ন হওয়ার কথা তোমার গুজরাট টাইটেন্সেরই। তাহলে হার্দিক পান্ডিয়া পরপর 2বার আইপিএল জেতেন ক্যাপ্টেন হিসেবে, যেটা একটা দারুণ রেকর্ড। কিন্তু হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে আসার পর নানান কিছু বদলে গেছে। এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া একটা পার্সোনাল ক্রাইসিসে আক্রান্ত। তার স্ত্রীর সঙ্গে শোনা যাচ্ছে তার বিচ্ছেদ শোনা যাচ্ছে, মানে জেনুইনলি চলে গেছে। ফিটনেস নিয়ে সমস্যা। রাহুল দ্রাবিড় আমি শুনেছি একদিন চিৎকার করেছেন একটা কোনো প্র্যাকটিসে বছর 2 আগে, যে তুমি যদি বলই না করো তাহলে কিন্তু আমার টিমে তোমার কোনো জায়গা নেই, বল করতে হবে। এবার তুমি যদি ভিডিওটা দেখো 2024 বার্বাডোস ফাইনালের পর রাহুল দ্রাবিড়কে জড়িয়ে ধরছেন হার্দিক পান্ডিয়াকে প্রথমেই গিয়ে, এবং সেই আলিঙ্গনে একটা দারুণ এমন একটা ছাপা যে তুমি আমার কথা শুনেছো, আমরা একটা স্বপ্ন ক্রিয়েট করেছি। কিন্তু এগেন সেটা হচ্ছে ক্রিকেটার হিসেবে, পারফর্মার হিসেবে, লিডার হিসেবে তিনি কি এই টিমে রেসপেক্ট পান? আমি শুনেছি রোহিত শর্মার সঙ্গে কথা বলেছিল, রোহিত বলেছেন যে তার ফিটনেস নিয়ে সমস্যা আছে। বুমরার সঙ্গে কথা বলেছিল, বুমরা তাকে ক্যাপ্টেন হিসেবে মানতে নারাজ, এরকম আমরা আগে শুনেছি। জানি না বোর্ডের কাছে কি বলেছেন। সব মিলিয়ে গম্ভীর কিন্তু চেঞ্জটা করেননি। সবাই বলছে গম্ভীর চেঞ্জ করেছেন। গম্ভীরের হয়তো এটাতে মতামত ছিল, কিন্তু চেঞ্জ করেছেন অনেকে মিলে, অনেকের ইনপুটসের ভিত্তিতে।
একেবারেই প্রথমেই এসে গৌতম গম্ভীরের পক্ষে হয়তো এই চেঞ্জটা করা সম্ভব নয়, এবং এক্ষেত্রে ভেতরের কোনো লোকই রয়েছে। তবে যেটা বলার যে হার্দিক পান্ডিয়া নেই, কোনো লিডিং ক্যাপাসিটি তাকে রাখা হয়নি, এবং শুভমান গিলের উপর কিন্তু ভরসা করা হচ্ছে। জানিয়ে রাখি যে টি-20 স্কোয়াড এবং ওডিআই স্কোয়াড দুটি স্কোয়াডেই কিন্তু সহ অধিনায়ক শুভমান গিল, অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বিসিসিআই কিন্তু ভাবছে আগামীর অধিনায়ক শুভমান গিল। আপনিও একমত? আমি এগ্রি করি না। আমি মনে করি যে বিসিসিআই আমি বলবো অনেক আধুনিকভাবে এই ব্যাপারগুলো হচ্ছে। আগে যেরকম হতো সেরকম অবিমৃষ্যকারিতা এখন আর করা হয় না। এখন জয়সার আমলে আমি বলবো একটা সিস্টেম এসছে, স্ট্রাকচার এসছে, যেটা এর আগে যখন সৌরভ ছিলেন তখনও আমরা দেখেছি সেই জিনিসটা চালু হয়েছে ইন্ডিয়ান ক্রিকেটে। তুমি যদি ভেবে দেখো, এই সূর্যকুমার যাদবকে অজিত আগারকার কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন করেননি, তিনি কিন্তু মুম্বাইয়ের ক্যাপ্টেন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলেন। তার মনে হয়েছিল সূর্যকুমার যাদব যোগ্য নন, কিন্তু সিনিয়ররা যখন ইনপুট দিয়েছেন, রাহুল দ্রাবিড়ের সঙ্গে যখন কথা বলা হয়েছে, সবার সঙ্গে কথা বলার পর একটা কনসেনসাস ডেভেলপ করেছে যে হার্দিক পান্ডিয়া ঠিক ক্যাপ্টেন হিসেবে সবার কাছে অ্যাকসেপ্টেবল নয়। কাজেই সূর্যকুমার যাদব যদি বেশি অ্যাকসেপ্টেবল হন, ওয়াই নট সূর্যকুমার যাদব। এইভাবে ক্যাপ্টেন্সি চেঞ্জটা হয়েছে। শুভমান গিলকে আজকে হয়তো ভাবা হয়েছে, কিন্তু কালকে যদি দেখা যায় যে শুভমান গিল তার প্রতি এই যে বিশ্বাসটা, তার দাম দিতে পারছেন না, আমার মনে হয় নিমেষে সরিয়ে দেওয়া হবে। স্পেশালি আমার তো মনে হয় যে গৌতম গম্ভীর চাইবেন শ্রেয়াস আইয়ারকে তিনি টিমে ফিরিয়ে এনেছেন। আরেক ধাপ এগিয়ে যদি নেতৃত্বের কোনো জায়গায় তাকে নিয়ে আসা হয়, আমি একটু আশ্চর্য হব না। শ্রেয়াস আইয়ারের সঙ্গে গৌতম গম্ভীরের দারুণ বন্ডিং আছে। আমরা কেকেআরের রেজাল্টটা, তার ফলটা দেখেছি। শ্রেয়াস আইয়ার এর আগে ভারতের হয়ে বোম্বাইয়ের ক্যাপ্টেন্সি করেছেন। শ্রেয়াস আইয়ারকে যদি আমি কখনো ভবিষ্যতে শুভমান গিলের জায়গায় ভাইস ক্যাপ্টেন দেখি, আবার বলছি আমি একটু আশ্চর্য। একেবারেই মানে এখন ভারতীয় ক্রিকেট কিন্তু পরিবর্তনশীল এবং অনেক কিছুই হতে পারে। এই মুহূর্তে টেলিফোন লাইনে কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি রাজা দাস বলছি। হ্যাঁ, আপনার প্রশ্ন। হ্যাঁ, নমস্কার দাদা। দুজনকে নমস্কার। আমি শুধু একটা কথা জানতে চাই যে গৌতম গম্ভীর অবভিয়াসলি আমাদের যে ইন্ডিয়া টিমের যে কোচ হয়েছে তাতে একটা মস্ত বড় পজিটিভ একটা দিক আছে, কিন্তু উনি প্রচন্ড অ্যাগ্রেসিভ। আমি জানি ক্যাপ্টেনশিপেও মানে কোচেও উনি প্রচন্ড এরকমই উনি দেখাবেন, কিন্তু আমি জানতে চাইছি ওপেনিং স্লটটা কি হবে দুজনের, কোন দুজন ওপেন করতে পারে, ওনার নজরে কাকে আনতে পারেন। কিন্তু শুভমান গিল কিন্তু অনেক সময় কিন্তু অনেক অফ-ফর্মের দিক থেকে যাচ্ছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে ওই যশস্বী জয়সওয়ালকে কি ওপেন করাবে, তিনেই নামাবে ওকে? ওপেনিং স্লট নিয়ে তার প্রশ্ন, ওপেনিং স্লটে কাকে? আমার ধারণা যে ওয়ানডেতে রোহিত এবং বিরাট দুজনে খেলছেন, তো ওয়ানডেতে তো রোহিত শর্মা ওপেন করবেন। বিরাট কোহলিকে কোথায় খেলা হবে আমি জানি না। যশস্বী জয়সওয়াল যদি খেলেন অবভিয়াসলি ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। আমার মনে হয় যে গম্ভীর যেভাবে, তুমি যদি দেখো গম্ভীর কেকেআরে যেরকম করতেন, যে তিনি ফিক্সড একটা কম্বিনেশন রাখতেন, তার মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি আনতেন। কখনো 3 নম্বরে চেঞ্জ করেছেন, কখনো 3 নম্বরে চেঞ্জ করে, কখনো রঘুবংশীকে 3-এ এনেছেন, কখনো রঘুবংশীকে খেলাননি। সো গম্ভীরের স্টাইলটা হচ্ছে যে 2-3টে জায়গায় ফিক্স কম্বিনেশন রেখে বাকি জায়গাগুলো অবিরত বদলে যাওয়া। আমার মনে হয় সেই স্টাইলটা ইন্ডিয়ান টিমে আমরা দেখব। এখন একটা কথা ক্রিকেটে খুব চালু হয়েছে, ফ্লোটার, অর্থাৎ আগেকার মতো তুমি ব্যাটসম্যানকে ব্যাংকের লকারের মতো ব্যাটিং অর্ডার পজিশনটা দিচ্ছ না, ক্রমশ চেঞ্জ করছো কারেন্ট অ্যাকাউন্টের মতো। তো সেখানে আমার মনে হয় গম্ভীর ওপেনিংটাকে হয়তো ঠিক রেখে বাকিদের ক্রমাগত চেঞ্জ করবেন। একেবারে এখানে আরও একটা প্রশ্ন, যে হার্দিক পান্ডিয়া প্রসঙ্গে আসছি আরেকবার। হার্দিক পান্ডিয়ার পরিবর্তন কি ভারতীয় ক্রিকেট খুঁজতে শুরু করেছে? কারণ যে দল নির্বাচন হয়েছে সেখানে শিবম দুবে রয়েছেন ওডিআই এবং টি-20 স্কোয়াডে, একই সঙ্গে রিয়ান পারাগ। অবশ্যই আসামের হয়ে তিনি দুরন্ত পারফরমেন্স দিয়েছেন বিজয় হাজারেতে। আমরা দেখেছি আইপিএলে বিহু ডান্স করতে রিয়ান পারাগকে। কোথাও কি বিসিসিআই তরফ থেকে একটা বার্তা যাচ্ছে হার্দিক পান্ডিয়ার কাছে? কারণ ওডিআইতে তিনি বিশ্রাম চেয়েছেন, বিশ্রাম তো চেয়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিও, তারা তো চলে এসেছেন। কারণ গৌতম গম্ভীর বলেছেন যে আমার ভিশন চ্যাম্পিয়ন্স ট্রফি আমার দলে চাই এই মুহূর্তে বিরাট এবং রোহিতকে। তবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোথাও একটা যেন সমস্যা চলছে। আপনার কি মনে হচ্ছে ব্যাকআপ? না, আমার মনে হচ্ছে না কোনো ব্যাকআপ। হার্দিক পান্ডিয়াকে নিয়ে একমাত্র সমস্যা যে তিনি ভীষণ ইঞ্জুরি প্রোন। আমরা ওয়ার্ল্ড কাপের সময় দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়া হঠাৎ করে বল করতে গিয়ে জাস্ট বেরিয়ে চলে গেলেন, তুমি আমি দুজনেই মাঠে ছিলাম এবার, এবং সেই চোটটা ভারতকে ভীষণভাবে ভোগালো। হার্দিক পান্ডিয়া ভারতের একদম ইন্ডিসপেন্সেবল ক্রিকেটার, অপরিহার্য ক্রিকেটার, ব্যাকআপের প্রশ্নই ওঠে না। ব্যাকআপটা কেন? কারণ তুমি শিওর নও যে ও টানতে পারবে কিনা, সেই জন্য ব্যাকআপটা এই জন্য নয় যে তুমি ওকে বোঝাচ্ছ যে শোনো একটু ট্যাফু করলে আমি বাদ দিয়ে দেবো, সেটা নয়। ব্যাকআপটা হচ্ছে কনসার্ন
যে তুমি যে কোনো সময় চোট পেতে পারো, তুমি এমন একটা প্লেয়ার যে তুমি চোট পেলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে, তাই আমাকে অলরাউন্ডারের স্লটে কাউকে তৈরি করতে হবে। সেই জন্যেই এই দুজনকে আনা হচ্ছে, রিয়ান পরাগকে এবং তার আগে শিবম দুবেকে, যাকে এখনও অতটা বল করানো হয়নি। আমার ধারণা গম্ভীরকে অনেক বেশি বল করাবেন, তৈরি করবেন অলরাউন্ডার হিসেবে। একেবারেই ফোন করে কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, কে রয়েছেন? আমার নাম কৌশিক দাস, আমি সোনারপুর থেকে বলছি। কি প্রশ্ন আপনার? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে এই টি-20 স্কোয়াডে শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক শর্মার কেন চান্স হলো না? উনি তো 100 করেছিলেন। 47 বলে 100 করেছে অভিষেক শর্মার, কেন? আমার অভিষেক শর্মা কিন্তু নির্বাচকদের নজরে আছেন, হয়তো শ্রীলঙ্কায় চান্স পাননি, কিন্তু একদমই অবাক হবেন না যদি মাঝখানে ঢুকে পড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়ান টিমে উনি ঢুকে পড়েন। এখন একটা জিনিস হয়েছে যে মিডিয়া প্রেশারের চেয়ে বেশি এত কিছু মানুষের কাছে এখন ফেসবুক চলে এসছে, টুইটার চলে এসেছে, সোশ্যাল মিডিয়া, যে সিলেক্টররা আগের চেয়ে অনেক বেশি চাপে থাকেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক বেশি চাপে থাকে যে একজনকে আগের মতো বাদ দিয়ে দেওয়া হলো, আর কেউ কিছু বলবে না, দুদিন একটা কাগজে লেখা হবে তারপর বন্ধ হয়ে যাবে। এখন কিন্তু সেরকম নয়, কাজেই সবাই জানে যে তাদের যে দায়িত্বটা আছে সেটা মোটামুটি পালন করতে হবে। মানে আমি বলবো না যে সব ক্ষেত্রে সেটা হয়, অনেক ক্ষেত্রেই আমি বলবো আগের চেয়ে 50% ইমপ্রুভমেন্ট হয়েছে। কাজেই এরকম অভিষেক শর্মা টাইপের প্লেয়াররা যারা অ্যাকচুয়ালি ভালো খেলেছেন এবং চান্স পাননি, তারা কিন্তু কোথাও না কোথাও নির্বাচকদের মনের স্ট্যান্ড বাই লিস্টে আছেন। ঋষভ পান্তকে আমরা দেখেছি 2019-এ ওয়ার্ল্ড কাপে সুযোগ না পাওয়ার পর কী পরিমাণ ক্রিটিসিজম হয়েছিল। যেই চোট পেলেন প্রথম, যাকে 3 ডাইমেনশনাল ক্রিকেটার বলা হয়েছিল, কি নামটা ভুলে যাচ্ছি, হায়দ্রাবাদে যে উনি চোট পেলেন, সঙ্গে সঙ্গে ফার্স্ট রিপ্লেসমেন্ট কিন্তু ঋষভ পান্ত উড়ে গেলেন ইংল্যান্ডে। কাজে এক্ষেত্রেও অভিষেক শর্মা ভালো খেললে অবশ্যই তিনি নির্বাচকদের রেডারে থাকবেন। আছেন ওই 3D ক্রিকেটারের নাম বিজয় শঙ্কর। বিজয় শঙ্কর, তো যাই হোক, এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে একটা প্রশ্ন করতেই হচ্ছে। শ্রেয়াস আইয়ার, যিনি এবারের ওয়ার্ল্ড কাপে, মানে 2023 50 ওভার ওয়ার্ল্ড কাপের কথা বলছি, সেখানে 530 রান করেছিলেন। আমার স্মৃতিশক্তি যদি ঠিক হয় তাহলে 66 অ্যাভারেজ। তারপরে কিন্তু আমরা দেখি যে কীরকমভাবে চেঞ্জ হয়। এবং রাঁচিতে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা রাঁচি টেস্ট জয়ের পর একটা কথা বলেছিলেন যে যাদের টেস্ট খেলার ইচ্ছে নেই তাদের খেলতে হবে না, আমরা এই পরিবার নিয়ে সুখে রয়েছি। হঠাৎ করে তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বের করে দেওয়া হয় এবং তারপর গৌতম গম্ভীরের কোচ হয়ে আসা, অবশেষে ওডিআইতে প্রত্যাবর্তন শ্রেয়াস আইয়ার। কীভাবে দেখছেন? আমি তো বলছি যে গৌতম গম্ভীর নিশ্চয়ই পার্সোনাল গ্যারেন্টার হিসেবে অবতীর্ণ হয়েছেন শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার তো আইপিএল জিতে দেখিয়ে দিয়েছেন। রাঁচির সেই প্রেস কনফারেন্সের মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, এবং তারপরে তিনি চ্যাম্পিয়ন হয়েছেন আইপিএলে, দেখিয়েছেন তার কমিটমেন্ট, এবং শুরুর দিকে আইপিএলে খুব স্লো খেলছিলেন, তারপরে অনেক বেটার করছেন। সো গম্ভীর নিশ্চয়ই বলেছেন বোর্ডকে, এবং নইলে একজন প্লেয়ার ঈশান কিষান, এবং তিনি বাদ হয়ে গেছিলেন সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে, বাদ হয়ে গিয়ে ফেরত আসতে পারতেন না। আমি এখনও বলছি ভবিষ্যতে যদি শ্রেয়াস আইয়ারকে ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন দেখা যায়, আমি কিন্তু আশ্চর্য হব। একেবারে ভবিষ্যতে ভাইস ক্যাপ্টেনের নাম শ্রেয়াস আইয়ার হতেই পারে। আরও একজন কেকেআর ক্রিকেটারের কথা বলবো, হর্ষিত রানা। এবারের আইপিএলে কিন্তু দুরন্ত পারফর্ম করেছেন, 19টি উইকেট নিয়েছেন। হর্ষিত রানার প্রসঙ্গে অবশ্যই আসবো, তবে একটা ফোন কল নিয়ে নেবো। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ স্যার, আমি বলছি রবি দাস, আগরপাড়া থেকে বলছি, উত্তর 24 পরগনা আগরপাড়া থেকে। হ্যাঁ, আপনার প্রশ্ন। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে, অনেকদিন পরে গৌতম দাকে দেখলাম, আমি আপনাদের চ্যানেল শোগুলো দেখি, খুব ভালো লাগলো। গৌতম দা এত ভালো মানুষ, সৌরভ দাস, যা হোক, যে আসল কথায় যাই, গৌতম গম্ভীর এখন নতুন কোচ হয়েছে, সে যদি সৌরভ গাঙ্গুলির মতন ক্রিকেট ক্যাপ্টেন ছিল, যেই পদক্ষেপগুলো নিতে পেরেছিল, সেই সাহসিকতা দেখাতে পারলে আমাদের ভারতবর্ষ অনেক পৌঁছাবে। এই নিয়ে আমি গৌতম দার মতামত জানতে চাই। খুব ভালো লাগলো গৌতম দাকে দেখে, খুব দুহাত তুলা মানে করজোরে আমি প্রণাম করি। গৌতম দার মতন মানুষ, গৌতম দার ফ্যান, ডাই হার্ড খুব ফ্যান। তোর যেমন ছিল, খুব ছিল, এরকম মানুষ খুব দরকার। আচ্ছা, প্রশ্নটা কি? ধন্যবাদ। গৌতম গম্ভীরকে নিয়ে প্রশ্ন, যে কতটা সাকসেসফুল কি হতে পারবেন। এবং গৌতম গম্ভীরের পক্ষে খুব একটা সহজ হবে না, কারণ আবার বলছি যে রাহুল দ্রাবিড়ের না ইন্ডিয়ান টিমে কতগুলো সমস্যা থাকে, যেহেতু সুপারস্টারে ভর্তি থাকে। গম্ভীর বলেছেন যে আমি সবাইকে, আমি প্রেস কনফারেন্সে ছিলাম এই কিছুদিন আগে, কলকাতায় এসে বললেন যে আমি সবাইকে সমানভাবে ট্রিট করব। সবাইকে সমানভাবে ট্রিট করা সম্ভবপর নয়। এমনকি ইমরান খান অবধি বলেছেন যে রেস হর্সেস আর কাট হর্সেসের ট্রিটমেন্ট আলাদা। জাভেদ মিয়াঁদাদ যদি টাইমে নাও আসে, সে জাভেদ মিয়াঁদাদ, আমি তাকে এভাবে মানিয়ে নেব। এখানেও তাই রাহুল দ্রাবিড় একটা বিরাট কাজ করেছেন, সেটা হচ্ছে যে রোহিত শর্মা বিরাট কোহলির টেনশনটায় সাময়িক জল ঢেলে দিয়েছেন। আমি বলবো না যে পুরোটা মিটে গেছে, অনেকটা কাছাকাছি এনেছেন দুজন করে, একটা বিরাট কাজ করছেন। হার্দিক পান্ডিয়া অবাধ্য ঘোড়া, তাকে টিমে আনি।
এই কাজগুলো তিনি খুব নীরবে থেকে সামনে এসেছেন। এবং তোমার মনে আছে আহমেদাবাদে হারার পর রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্স এসেছিলেন, যদিও এই ম্যাচটা ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতো, রোহিত শর্মা আসছেন। একজন কোচ যিনি বারবার পেছনে থাকেন, সাফল্যের দিনে ঠেলে দেন প্লেয়ারদের আর ব্যর্থতার দিনে নিজের সামনে আসেন, এগুলো এমন কিছু গুণ রাহুল দ্রাবিড়ের মধ্যে আছে যেটা ভারতীয় কোচ হিসেবে তাকে খুব হেল্প করেছে। গৌতম গম্ভীর অনেক ফায়ারি, সামনে থেকে নেতৃত্ব দেন, সামনে থাকেন। তাকে কিন্তু কিছুটা নিজেকে তার যে কাটিং এজ একটু কাটতে হবে, একটু মানে হালকা করতে হবে এই টিমের সঙ্গে। তাকে নিজেকে যদি মানিয়ে নিতে হয়, তার একটা সুবিধে যে রোহিত আর বিরাট তাদের ক্রিকেটীয় জীবনের শেষে এসে পৌঁছে গেছেন। আদারওয়াইজ কিন্তু আমি গম্ভীর নিয়ে দুর্ধর্ষ করবেন এক্ষুনি বলছি না, কিন্তু নিশ্চয়ই একটু তাকে গম্ভীরকে সময় দিতে হবে এবং গম্ভীরকেও নিজেকে সময় দিতে হবে। একদমই সময় দিতে হবে গম্ভীরকে। খুব ভাইটাল একটা কথা বললেন এক্ষেত্রে গৌতম দা। অবশ্যই গৌতম গম্ভীর যেটা তিনি বলে গেছেন কলকাতায়, যে টিম গেমের জয়গান গান, টিম গেমই সব, তার ম্যান ম্যানেজমেন্ট স্কিলের দিকেও কিন্তু নজর থাকবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শীঘ্রই, সঙ্গে থাকুন। ফিরে এলাম স্টেডিয়াম বুলেটিন নিয়ে, আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। একজনের কথা বলছিলাম বিরতির আগে, হর্ষিত রানা, তিনি কেকেআরের ক্রিকেটার, আইপিএল মাতিয়ে দিয়েছেন, ডেথ ওভারে দুরন্ত বোলিং করেছেন, ম্যাচ জিতিয়েছেন কেকেআরকে, 19টি উইকেট নিয়েছেন এবং তিনি কিন্তু ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন। আর হর্ষিত রানা বলেছেন, মানে সুযোগ পাওয়ার পর বলেছেন যে তার বাবা এবং তার পার্সোনাল কোচ অমিত ভান্ডারী এবং গৌতম গম্ভীরকে তিনি অবশ্যই ক্রেডিট দিতে চাইবেন এটার জন্য এবং তিনি ছাপিয়ে যাওয়ার চেষ্টা করবেন। হর্ষিত রানার এই ইনক্লুশনটাকে কীভাবে দেখছেন? কারণ আন্ডার প্রেশার হর্ষিত রানা যেরকম বোলিং করেছেন, যখন কলকাতা আমরা দেখেছি মিচেল স্টার্ক রান দিচ্ছেন, সেই সময় হর্ষিত রানা এসে লাস্ট ওভারে বোলিং করে জিতিয়েছেন কেকেআরকে। বোঝাই যাচ্ছে গৌতম গম্ভীরের এই সিলেকশনে গৌতম গম্ভীরের এটা অনেকটা কাজ করেছে। এরপর আমি তো যেভাবে দেখছি যে রায়ান দাসকাটে, অভিষেক নায়ার সবাই চলে যাচ্ছেন, শাহরুখ খানও না ভারতীয় দলের সঙ্গে যুক্ত হয়ে যান যেভাবে চলছে। একেবারেই শাহরুখের মাথায় মেন্টার শাহরুখ খান হয়তো হয়ে গেল। শাহরুখ খানের মাথায় হাত, কারণ অনেকগুলো নাম উঠে আসছে। অভিষেক নায়ার ব্যাটিং কোচ হতে পারেন, রায়ান, দোকান খালি হয়ে গেল দু জায়গাতে। মানে গম্ভীর তো যাচ্ছেনই, সঙ্গে পুরো পরিবার নিয়ে চলে যাচ্ছে। তো দেখা যাক, এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি, চলছে জল্পনা কে হবে সহকারী মানে ব্যাটিং কোচ এবং একই সঙ্গে ফিল্ডিং কোচ কে হবে, সেদিকেও আমাদের নজর রয়েছে। এরপরে আসছি একজনকে নিয়ে, তিনি হচ্ছেন রবীন্দ্র জাদেজা। কনফিউশন একটা জায়গায়, তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, ওডিআই ক্রিকেটে তাকে রাখা হয়নি। তিনি কি ড্রপড নাকি তাকে বিশ্রাম দেওয়া হয়েছে, কি মনে হচ্ছে? আমার মনে হয় দুটোই তাকে বিশ্রামও দেওয়া হয়েছে, কারণ ক্লিয়ারলি দেখে বোঝা গেছে টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে তার শরীর হয়তো চলছে না। রবীন্দ্র জাদেজা যেরকম ফিল্ডিং করতেন সেরকম ফিল্ডিং করেননি। হয় আইপিএল খেলে এবং একটা লম্বা সিজন খেলে জাডেজা কিছুটা ক্লান্ত, যেটা হওয়ারই কথা, অথবা তার ফর্মের হয়তো ধার কিছুটা কমেছে। যে কোনো কারণই হোক, সেই জন্য তাকে দেখা হচ্ছে যে আপাতত তুমি যেটা প্রশ্নটা করলে বাদও দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ফিটনেসের কথাও মাথায় রাখা হয়েছে যে সত্যি হয়তো তিনি ক্লান্ত। তাই এখন অবধি বেনিফিট অফ ডাউটে তাকে বাইরে রাখা হয়েছে, কিন্তু এরম যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে নিশ্চয়ই তাকে নিয়ে ভাবা হবে। তবে জাডেজা এমন একজন ক্রিকেটার, ফিটনেসটা রবিচন্দ্রন অশ্বিন বারবার বলেছেন যে ওর ফিটনেসকে আমি ঈর্ষা করি। তুমি জানো বোধহয় জাডেজার বাড়িতে একটা ঘোড়া আছে, ঠিক ওই ঘোড়াটা প্রতিবার ঘোড়ার ওপর ওঠাটা আর রেসিং ঘোড়া থেকে নামাটা উনি অভ্যেস করেন। ওটা একটা ফিটনেসে তাকে বিরাট হেল্প করে। কে বলতে পারে এখনও তো রাজকোটের বাড়িতে, ওই খামার বাড়িতে ঘোড়ার উপর উঠছেন আর নামছেন আর বলছেন ইন্ডিয়ান সিলেক্টর আর কয়দিন ওয়েট করে। একদমই স্যার, জাদেজা কামব্যাকের অপেক্ষায়। এই মুহূর্তে টেলিফোন লাইনে আরো একজন রয়েছেন। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্ন। হ্যালো। হ্যাঁ, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের দুজনকে আমার প্রণাম এবং সমস্ত কলকাতা দর্শক টিভিকেও আমার প্রথম নমস্কার জানাই। আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে আসন্ন যিনি কোচ নির্বাচিত হচ্ছেন গৌতম গম্ভীর, আমি আপনার সবারই একজন পরিচিত খুব বড় ক্রিকেটার, আমারও খুব ব্যক্তিগতভাবে পছন্দ। তবে আমি মনে করি আগামী দিনে রাহুল দ্রাবিড় যেমন ভাবে তিনি পরিচালনা করেছেন সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে একটা কথা এই প্রসঙ্গে আমি যোগ করব যে বিশ্বকাপের ফাইনালে যদি উনি হেরে যেতেন তাহলে কিন্তু রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব আজকের দিনে যেমন দেখা হচ্ছে নাও হতে পারতো। গম্ভীরের ক্ষেত্রে আমি আমার যেটা আশঙ্কা, সেটা সবাই সেটা জানে, বিশ্ববিদ্যালয় সেটা সমস্ত টিভি চ্যানেল এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও আছে, যে বিরাট কোহলির সাথে তার সম্পর্কটা কেমন হবে। বিরাট কোহলি ভার্সেস গৌতম গম্ভীর হবে কিনা? খুব ভালো প্রশ্ন সন্দীপের, যে সন্দীপ প্রামাণিক প্রশ্ন করেছেন।
এটা এখনকার মতো দুজনেই বলছেন যে কোনো সমস্যা হবে না। আমার ধারণা এই সমস্যাগুলো না এরম সময় বোঝা যাবে না, যখন একটা ক্রাইসিস তৈরি হবে, যখন টিমে হয়তো এমন একটা জায়গায় সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে গম্ভীরের, রোহিত না বিরাট, বিরাট না সূর্যকুমার যাদব, এইসব সিচুয়েশনে তখন কিন্তু বোঝা যাবে সম্পর্কটা কেমন। এখন বোঝা যাবে না। এটা যে একটা ধিকি তো রয়েছে, এই ব্যাপারে তো অস্বীকার করার কোনো উপায় নেই। এখন টিমের স্বার্থে হয়তো দুজনেই চুপ থাকবেন, বিরাট হয়তো শেষের দিকে, মানে আমি ভাবতেই পারছি না যে সময় দ্রাবিড় দায়িত্ব নিয়েছিলেন সেই সময় গম্ভীর কোচ হয়েছেন, ইম্পসিবল, দুদিনে পার্টনারশিপ ভেঙে যেত। এখন শেষের দিকে বিরাটও জানেন তিনি শেষের দিকে যাচ্ছেন, গম্ভীর জানেন তিনি শুরু করছেন, কিছুদিনের জন্য সমঝোতা হবে, কিন্তু এটা যে একদম ক্র্যাক মিটে গেছে আমি অন্তত এরকম কোনো খবর এখনো পাইনি। একেবারে মানে সিনেমাটা চলছে কিন্তু এখনো, ঠিক আছে, অনেক কিছু সিনেমাতে ইন্টারভেল আছে, এখন একটু পপকর্ন খান তারপরে আবার ভাববেন। চিত্রনাট্য এখনো অনেক কিছু বাকি রয়েছে, কি নাও থাকতে পারে, হঠাৎ হয়তো বললো যে সিনেমা আর 2টো রিলের পর শেষ হয়ে যাবে, কিন্তু এখন পপকর্ন খাওয়ার সময়, এখন সিনেমা দেখার না। একেবারে পিকচার অভি বাকি হে মেরে দোস্ত। আচ্ছা, একটা লাইন আমি বলছি, বিসিসিআই দুদিন আগে মেল করেছিল এবং সেখানে একটা লাইন, মানে টিম স্কোয়াড ঘোষণা করার দিন একটা লাইন বলেছে, এবং খুব সিগনিফিক্যান্ট একটা লাইন, দ্য বিসিসিআই উইল কন্টিনিউ টু মনিটর প্লেয়ার অ্যাভেলেবিলিটি অ্যান্ড পার্টিসিপেশন ইন দ্য আপকামিং ডোমেস্টিক ক্রিকেট সিজন। ভীষণ সিগনিফিক্যান্ট একটা লাইন বিসিসিআই কিন্তু মেল করেছে, এবং এটার কি তাৎপর্য আপনার? আমার প্রথম মনে হচ্ছে যে বিসিসিআই বলতে চেয়েছে যে আমাদের যে নীতি ছিল সেটা থেকে আমরা সরবো না, অর্থাৎ তোমার ডোমেস্টিক ক্রিকেট খেলতেই হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি বিরাট কোহলিকে আমরা দিল্লির হয়ে খেলতে দেখবো, রোহিত শর্মাকে মুম্বাইয়ে দেখবো, জাডেজাকে দেখবো তিনি গুজরাটের হয়ে খেলছেন? তুমি বলছো খুব ভালো, তুমি অ্যাকশন নিলে শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিশনের এগেনস্টে। এবার বিসিসিআইকেও দেখাতে হবে যে আমি বড়গুলোকেও একদম ঘাড় ধরে রঞ্জি ট্রফি খেলাচ্ছি, তাহলেই কিন্তু বলা যাবে যে নিয়মটা ঠিক। একেবারেই দারুণ লাগছে স্টেডিয়াম বুলেটিন করতে, প্রচুর ফিডব্যাক পাচ্ছি। আরও একজন টেলিফোন লাইনে রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ, আমি সুদীপ ঘোষাল বলছিলাম যাদবপুর থেকে। প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে ঋতুরাজ গায়কোয়াড় অনেকদিন ধরে স্ট্রাগল করছেন এবং ভালোই পারফর্ম করছেন, ওনাকে বাদ দিয়ে দেওয়া হলো, ইট ইজ এ ফার্স্ট কোয়েশ্চেন। এটার মানে এটা কি কিরকম হবে? এক ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমরা দেখছি, এটা লক্ষ্য করছি যে যখন যিনি কোচ হচ্ছে তিনি তার পরিবারটাকে টেনে আনছেন, মানে কে ছিল, মানে যে ক্যাপ্টেন হচ্ছে আমাদের ধোনি, তিনি চেন্নাইয়ের থেকে নিয়ে আসছেন, আর ইনি কে নিয়ে আসছেন। এটা কি কালচারটা ভালো হচ্ছে? পরিবার টেনে আনছেন মানে কি? গৌতম গম্ভীর আইপিএল টিম টিমের কোচ, সেখানে তো একটা মানে নেপোটিজম চলে আসছে আবার নতুন করে। দাদা, আপনি কি কেকেআর এর সাপোর্টার না কেকেআর এর সাপোর্টার না? আমি তো বুঝতে পারছি না। কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে আগের বছর, কেকেআর টিমের তো বেশি প্লেয়ার যাবে, এটাই তো নিয়ম। বেঙ্গল আগে সন্তোষ ছবি জিততো, বেঙ্গল থেকে বেশি প্লেয়ার ইন্ডিয়াতে যেত, এটা বরাবরের নিয়ম। অনেক সময় সেই নিয়ম হয়তো পালিত হয়নি, বেঙ্গল রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে বেঙ্গল থেকে প্লেয়ার নেওয়া হয়নি, কিন্তু সাধারণভাবে এটাই তো হওয়া উচিত যে যারা চ্যাম্পিয়ন হয়েছে সেখান থেকে বেশি প্লেয়ার যাবে। সেটাই হচ্ছে। গৌতম গম্ভীর তার টিমে হর্ষিত রানা দুর্ধর্ষ বল করেছেন, তিনি চান্স পেয়েছেন। সূর্যকুমার যাদব কিন্তু কেকেআরের নন, এবং সূর্যকুমার যাদবকে গৌতম গম্ভীর ক্যাপ্টেন থাকার সময় কেকেআর ছেড়ে দিয়েছিল। গৌতম গম্ভীর সংশোধন করলেন সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করে, পরবর্তীকালে দুঃখ প্রকাশও করেছেন যে আমার সিদ্ধান্ত ভুল হয়েছিল। কাজে আমি বলবো যে এটা সত্যি নয় যে শুধু কেকেআর বলেই চলে যাচ্ছেন। গম্ভীর যাদের সঙ্গে কমফোর্টেবল তারা হয়তো যাচ্ছেন, এটা সারা পৃথিবীতেই এটা নিয়ম। যে কোচ আসেন তিনি তার পছন্দর মতো প্লেয়ারদের আনেন। যেমন রাহুল দ্রাবিড় এসে রবি শাস্ত্রীর যে টিমটা ছিল সেটাকে চেঞ্জ করেছিলেন। প্রত্যেকটা কোচের দর্শন থাকে। কিন্তু আবার বলছি, গম্ভীরের পরীক্ষা কিন্তু খুব গম্ভীর, খুব সহজ ভাবার কোনো কারণ নেই জাস্ট বিকজ ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। একেবারেই। এবং গম্ভীরের জামানা শুরু 27শে জুলাই থেকে, সেদিকে নজর থাকবে। ঠিক এক সপ্তাহ পর পাল্লেকেলেতে শুরু গম্ভীর জামানা। একটা প্রসঙ্গে আসবো অবশ্যই, ক্রিকেট থেকে একটু ফুটবলে যাচ্ছি। গৌতম দা বেশ কিছুদিন নিউ ইয়র্কে কাটিয়ে এসছেন, এবং একদম যে সময় কোপা আমেরিকা চলছিল সেই সময় কিন্তু উন্মাদনাটা দেখেছেন মেসিকে নিয়ে। কি আপনার অভিজ্ঞতা? আমি শুধু মেসি যখন খেলছিলেন তখন শুধু কোপা, শুধু নিউ ইয়র্ক নয়, মায়ামি, ডালাস, শিকাগো, তোমার অস্টিন, বিভিন্ন শহর ঘুরেছি মেসিকে নিয়ে। প্রত্যেকটা জায়গায়, নিউ ইয়র্কে তো দেখলাম যে খেলার দিন সকালবেলা একদম তৈরি লোকে, যে সমস্ত জায়গায় মানে যেরকম 21শে জুলাইয়ের এখন মঞ্চ বাঁধা চলছে, প্রায় সেরমভাবে ওখানে প্রত্যেকটা যেন মঞ্চ বাঁধা চলছে। কফি শপে লোকে খেলা দেখবে বলে যেখানে গেছি সেখানে টিভিতে ফুটবল দেখাচ্ছে। যে ইউএসএ 1994-তে বিশ্বকাপ ফুটবল আয়োজিত হওয়ার সময় কমপ্লিটলি নিষ্ক্রিয় ছিল, তারা শুধু আমার ধারণা মেসিকে কেন্দ্র করে একটা ফুটবল জ্বর ইউএসএতে শুরু হয়ে গেছে,
এবার টাইম স্কোয়ার একটা নতুন জিনিস দেখলাম, যে টাইম স্কোয়ার নিয়ে সারা পৃথিবী টাইম স্কোয়ারের কথা বলে, তার কোনায় একটা স্পোর্টস সরঞ্জামের দোকান হয়েছে পেলের নামে, পেলে স্পোর্টস, বড় বিরাট করে। এবং পেলে এসে এখানে ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা করেছিলেন কসমস ক্লাবের মাধ্যমে, কিন্তু পেলের নতুন অবতার হিসেবে যেন লিওনেল মেসি আবির্ভূত হয়েছেন এবং একা তিনি যুক্তরাষ্ট্রের ফুটবলকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন দেখলে একজন অন্তত হিংসে করবেন, তার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একেবারেই একদম শেষ ল্যাপে চলে এসেছি। শেষ প্রশ্ন গৌতম দাকে, মানে গ্লোবাল ফুটবল থেকে একটু লোকাল ফুটবলে আসি। সৌরভ গঙ্গোপাধ্যায়, হঠাৎ করে সৌরভ সমাদর দুই প্রধানের, একজন মানে একটি ক্লাব অবশ্যই ভারত গৌরব দিচ্ছে, অপর একটি ক্লাব মোহনবাগান রত্ন, রহস্যটা কি? রহস্যটা হচ্ছে যে বাংলা সৌরভের পরে কোনো চ্যাম্পিয়ন তৈরি করতে পারেনি। খুব সংক্ষিপ্ত উত্তর গৌতমদার, এবং সৌরভের মতো চ্যাম্পিয়ন আরও তৈরি হোক এইটুকু চাইবো। এখানে শেষ করতে হচ্ছে আজকের স্টেডিয়াম বুলেটিন, এবং অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম, হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার। আর একই সঙ্গে এটাও বলার যে শ্রেয়াস আইয়ারের এই সেন্ট্রাল চুক্তি থেকে প্রত্যাবর্তন, গৌতম গম্ভীরের ম্যান ম্যানেজমেন্ট, সব মিলিয়ে কিন্তু আজকের এই স্টেডিয়াম বুলেটিন ছিল, এবং আশা রাখবো যে আপনাদের ভালো লেগেছে। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি অনলাইন দুদিকে কিন্তু নজর রাখতে হবে। আজকের মতো এলাম, শুভরাত্রি।